গেটওয়ে অফ ফিউচার ইনস্টিটিউটের তরফ থেকে প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে আজকের যে ক্লাস আমরা শুরু করব। আজকের ক্লাস আমাদের তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য, অর্থাৎ তোমরা যারা দ্বিতীয় বর্ষ অর্থাৎ সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রী তাদের জন্য আজকের ক্লাস। সেকেন্ড ইয়ারের বাংলা অনার্সের আজকে তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য যে ক্লাস, পেপার CCBG 5 অর্থাৎ পেপার 5 আজকে আমরা আলোচনা করব। এই পেপার 5 এর যদি তোমরা সিলেবাসটা দেখো বা টোটাল 5 যদি দেখো, সেটা হচ্ছে প্রাগআধুনিক বাংলা সাহিত্য। পেপার 5 টা হচ্ছে প্রাগআধুনিক বাংলা সাহিত্য, অর্থাৎ মধ্যযুগের বাংলা সাহিত্য, প্রাগ আধুনিক যে বাংলা সাহিত্য, মধ্যযুগের বাংলা সাহিত্য। এই মধ্যযুগের বাংলা সাহিত্যকে নিয়ে যে পেপারটা তৈরি হয়েছে তার নাম হচ্ছে CCBG 5। এই পেপারটি মূলত 5টি মডিউলে বিভক্ত হয়েছে এবং এই 5টি মডিউল অনুযায়ী আমরা আজকে 5টি ক্লাস নেব। আজকের যে প্রথম ক্লাস সেটা হচ্ছে চর্যাগীতি ও শ্রীকৃষ্ণ কীর্তনের উপরে। আমাদের প্রথম মডিউলে তোমরা দেখে নিচ্ছ ইতিমধ্যেই যে প্রথম মডিউল এখানে লেখা আছে। প্রথম মডিউল আজকে আলোচনা করব সেটা হচ্ছে চর্যাগীতি ও শ্রীকৃষ্ণ কীর্তন। চলো আমরা শুরু করি আজকে চর্যাগীতি এবং শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে। চর্যাগীতি সম্পর্কে তোমরা ইতিমধ্যেই বিগত বছরে জেনে এসছো যে বৌদ্ধ সহজিয়াদের যে রচনা সংকলন তার নাম হচ্ছে চর্যাগীতি, এবং এই চর্যাগীতির মধ্য দিয়ে মূলত বৌদ্ধ যে সমস্ত সহজিয়া সাধকরা ছিলেন তারা তাদের সাধন পদ্ধতি, বিভিন্ন নিয়ম কানুন সেখানে তুলে ধরার চেষ্টা করেছিলেন। এবং চর্যাগীতি যারা লিখেছিলেন তারা সমাজকে কিন্তু অস্বীকার করেনি, সমাজের একটা প্রভাব কিন্তু তাদের মধ্যে ছিল। চর্যাগীতির আমরা 23 জন কবির নাম আমরা পেয়েছি, 46.5টি পদ উদ্ধার করা সম্ভব হয়েছে 50টি পদের মধ্যে। এই পুঁথিটির নাম হচ্ছে চর্য বিনিশ্চয়, যেটি হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে নেপালের রাজদরবার থেকে এই পুঁথিটি আবিষ্কার করেন এবং পরবর্তীকালে 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ, আমাদের কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটি প্রকাশিত হয়। এই হচ্ছে চর্যাগীতির সম্পর্কে আমাদের জানা এবং এর যে বিষয় সেগুলো আমি আলোচনা করলাম। এবং রচনাকাল সম্পর্কে অনেক মতভেদ আছে, অর্থাৎ বিভিন্ন জন বিভিন্ন রকম শব্দ উপর ডিপেন্ড করে চর্যাগীতির রচনাকাল সম্পর্কে একটা সিদ্ধান্তে এসেছেন। কেউ মনে করেন এটি নবম শতকে লেখা, কেউ মনে করেন অষ্টম শতকে। তবে চর্যাগীতির সমস্ত যে ভাষা, শব্দ, অলংকার, সমাজের যে সমস্ত বিষয় সে সমস্তগুলোর উপর বেশ করে পণ্ডিতেরা একটা সিদ্ধান্তে এসে পৌঁছেছেন যে চর্যাগীতির লেখার যে সময়কাল সেটা হচ্ছে হয়েছিল নবম থেকে দশম শতকে, অর্থাৎ প্রাচীন বাংলার যে সময়কাল, সেই যে সময় শুরু হচ্ছে ঠিক সেই সময় চর্যাগীতি লেখা হয়েছে বলে মনে করা হচ্ছে। চর্যাগীতির যে ভাষা, এই ভাষাটা আমি বললাম যে মূলত বৌদ্ধ সহজিয়া যে সমস্ত সাধকরা ছিলেন তারা যে সাধন তত্ত্ব বা যে আধ্যাত্মিক যে তত্ত্বের উপর বেশ করে চর্যাপদকে লিখেছিলেন, এটা হচ্ছে মেন, এবং এর মোড়কে তারা রেখেছিলেন সমাজ ব্যবস্থাকে। চর্যাগীতির যে মূল বিষয় সেটা হচ্ছে বৌদ্ধ সহজিয়া সাধন তত্ত্ব, মূলত গানের আকারে লেখা এই সমস্ত যে পদ, সেই জন্য আমরা এটাকে চর্যাগীতি বলি। এবং এর মধ্য দিয়ে একটা ধর্মীয় উপদেশ দেবার একটা চেষ্টা করেছেন, জীবন সম্পর্কে একটা আধ্যাত্মিক যে মানসিকতা, যে মনস্তত্ত্ব, সেই মনস্তত্ত্ব কিন্তু ফুটে উঠেছে চর্যাপদের মধ্য দিয়ে। চর্যাপদের মধ্যে যে গুরু স্বাভাবিক যে বিষয় এমনটা নয়, চর্যাপদ কিছুটা বোঝা যায় কিছুটা বোঝা যায় না। তোমরা জানো এই জন্য চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয়, কারণ সন্ধ্যা বা সান্ধ্য বলা হয় এই কারণের জন্যই, এটা সাংকেতিকময়তা এর মধ্যে দিয়ে পাওয়া যায়। সন্ধ্যার সময় যেমন সমস্ত কিছু ক্লিয়ারলি বোঝা যায় না, চর্যাগীতি পাঠ করার পরেও আমরা এর ভাষা সম্পর্কে একটা সম্যক ধারণা লাভ করতে পারি না যে কি বলতে চেয়েছেন। কিছুটা বোঝা যায় কিছুটা বোঝা যায় না। একদম হাল আমলের কবি জীবনানন্দ দাশের কবিতার মধ্যে আমরা যারা জীবনানন্দ কবিতা পাঠ করি তারা কিন্তু একটা বোধ, একটা ভাবনা পাই, একটা চিন্তা পাই, কিন্তু জীবনানন্দের কবিতার প্রত্যেকটা লাইনের অর্থ কিন্তু আমরা সঠিকভাবে বুঝতে পারি না বা হয়তো সঠিক কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায় না। আধুনিক কবিতার যেমন নানা ভাবনা এসে মিশে, চর্যাগীতির মধ্য দিয়েও কিন্তু আমরা ঠিক সেই রকম একটা সংকেতময়তা খুঁজে পাই, কিছুটা বোঝা যায় কিছুটা বোঝা যায় না। এই জন্য চর্যাগীতির ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয়। অনেকে
সন্ধ্যা বা সান্ধ্য বলেছেন। চর্যাগীতির যদি আমি বলি যে সামাজিক গুরুত্বটা কোথায়, আজকের এই 2024 সালে দাঁড়িয়ে 900 থেকে দশম শতকে লেখা, নবম থেকে দশম শতকে লেখা এই চর্যাগীতির প্রাসঙ্গিকতা কোথায়? না, প্রাসঙ্গিকতা বলতে গিয়ে প্রথমেই বলতে হবে এটা হচ্ছে আমাদের প্রাচীন বাংলার এটা প্রথম নিদর্শন। অর্থাৎ চর্যাগীতিকে বাদ দিয়ে বাংলা আমরা আলোচনা করতে পারি না, অর্থাৎ বিশেষত আধুনিক যে বাংলা সাহিত্য আমরা কোনোভাবেই চর্যাগীতিকে বাদ দিয়ে আলোচনা করতে পারি না। চর্যাপদের গুরুত্বের কথা বলতে গিয়ে প্রথমেই যেটা বলতে হবে এটা কি সামাজিক দলিল, অর্থাৎ এর ভাষা, শব্দ, ছন্দ, অলংকার যতই ভালো হোক কি মন্দ হোক, তার থেকেও বড় কথা হচ্ছে এইটা হচ্ছে আমাদের বাংলাদেশের নবম দশম শতকের যে সোশ্যাল যে অ্যাটমসফিয়ার যেটা ছিল, সামাজিক যে পরিপ্রেক্ষিত ছিল, সেই পরিপ্রেক্ষিতের ছবি কিন্তু আমরা পাচ্ছি এই চর্যাগীতির মধ্য দিয়ে। অর্থাৎ বলা যেতে পারে এটি একটি সামাজিক দলিল। চর্যাগীতির মধ্য দিয়ে আমরা যে সমস্ত মানুষের কথা পাচ্ছি, তাদের বিশেষ সেই সময়ের মানুষের জীবনযাপন কেমন ছিল সেটা জানতে পাচ্ছি। চর্যাগীতির মধ্য দিয়ে আমরা বিভিন্ন জীবিকার কথা পাচ্ছি, সামাজিক পারিবারিক মানুষের খাদ্যাভ্যাস রীতির কথা পাচ্ছি, মানুষ কিরকম খাবার খেত, আমাদের বর্ণনা দেখতে পাচ্ছি প্রকৃতি কেমন ছিল, আমাদের বাংলাদেশের যে জাতিভেদ প্রথা সেটা কেমন ছিল, বর্ণভেদ প্রথা কেমন ছিল, নদীমাতৃক বাংলাদেশের মানুষের জীবনযাপন, তাদের আচার বিচার, বিনোদন, সাংস্কৃতিক বিষয়, সমস্ত কিছু ছবি কিন্তু আমরা চর্যাগীতির মধ্য দিয়ে পাই। একমাত্র চর্যাগীতি ছাড়া আর কোনো নিদর্শন নেই যেটা আমাদের সেই সময়ের বাংলার ইতিহাসকে আমাদের সামনে হাজির করে। ফলে সেদিক থেকে বিচার করলে চর্যাগীতির সাহিত্য মূল্য যে বিশেষ আছে বা খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের অস্বীকার করার কোনো উপায় নেই। চর্যাগীতির দ্বিতীয় যেটা বিষয় কাব্যমূল্যের বিচারে, সেটা হচ্ছে এর মধ্য দিয়ে একটা বৌদ্ধ ধর্ম এবং দর্শন সম্পর্কে একটা ভাবনা খুঁজে পাওয়া যায়। হরপ্রসাদ শাস্ত্রী যখন এটি আবিষ্কার করছেন, তখন এর প্রত্যেকটা লাইন যখন তিনি পড়ছেন, পড়ে এর একটা যখন টিকা দেওয়ার চেষ্টা করছেন, একটা বোঝার চেষ্টা করছেন, তখন তিনি বারবার বোঝার চেষ্টা করেছেন এটাই যে চর্যাগীতি সাধারণ মানুষের বোঝার জন্য নয়, সাধারণ মানুষের লেখার জন্য, সাধারণ মানুষের কাছে পাঠের জন্য কিন্তু চর্যাগীতি নয়। চর্যাগীতি মূলত বৌদ্ধ ধর্ম সম্পর্কে যাদের একটা ওয়াকিবহাল আছেন, যারা ওয়াকিবহাল বা যাদের ধারণা আছে, সাধন পদ্ধতি সম্পর্কে যাদের ক্লিয়ার ধারণা আছে, সাধন তত্ত্ব সম্পর্কে যারা জানেন, সেই সমস্ত নাথপন্থী সাধক বাউল সম্প্রদায়ের মানুষ, এই সমস্ত মানুষদের সাথে চর্যাগীতি রচনার একটা মিল আমরা পাই। কারণ চর্যাগীতি অ্যাকচুয়ালি মুক্তির কথা বলছে, যেমনটা আমরা বাউল তত্ত্বের মধ্যে দিয়ে পেয়েছিলাম, যেমনটা আমরা পেয়েছিলাম শাক্ত দেবদেবীদের যে তত্ত্ব, সেখানের মধ্যে দিয়ে দেহের যে মুক্তি সাধনার কথা চর্যাগীতির মধ্যে দিয়ে কিন্তু চর্যাকারেরা বলে গেছেন। অর্থাৎ আমাদের এই দেহ আসলে কিছুই নয়, এদের ভিতরে থাকা যে মন, এই মনকে নিয়ে আমাদের এগিয়ে চলা, প্রত্যেকটা দিন কিন্তু আমরা এগিয়ে চলছি মনের উপর বেশ করি। শরীর একটা পদার্থ মাত্র, সেখানে বলা হচ্ছে মানব দেহের 4টি চক্র, আমাদের এই সমস্ত দেহকে অ্যানাটমিক্যালি বিচার করে তারা 4টি চক্রের কথা বলেছেন, সম্ভোগ, ধর্মচক্র, কাঠচক্র এবং মহাসূক্ষ্ম চক্র। অর্থাৎ মূল যেটা উপায় একদম মস্তকে, সেটা মহাসূক্ষ্ম চক্র। সাধকেরা চক্রের পর চক্র আবর্তনের মধ্য দিয়ে তারা পৌঁছানোর চেষ্টা করে একদম নাভি থেকে আমাদের মস্তক পর্যন্ত। এই মস্তকে পৌঁছানোর মধ্য দিয়ে যেন কোথাও যেন টার্গেট ফিল হচ্ছে, যে তাদের উদ্দেশ্য হচ্ছে এই মস্তক পর্যন্ত ওঠা। অর্থাৎ সমস্ত প্রতিকূলতা বাধাকে অতিক্রম করে একটা মহাসূক্ষ্ম চক্রে বা মস্তক পর্যন্ত পৌঁছাতে পারলেই যেন সিদ্ধি লাভ করবে, এইরকম একটা বিষয় কিন্তু চর্যাপদের মধ্য দিয়ে আছে। নাথপন্থী সাধকেরা নাভি থেকে যে এই মস্তক পর্যন্ত ওঠা, অর্থাৎ জীবনের বিভিন্ন চলার পথে বিভিন্ন সময়ের মধ্য দিয়ে তারা নিজেদের সংবরণ সংযত করার মধ্য দিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছাচ্ছেন, একটা পূর্ণতার দিকে পৌঁছাচ্ছেন, একটা সাকসেসের দিকে পৌঁছাচ্ছেন। এখানে একটার পর একটা চক্র অতিক্রম করার মধ্য দিয়ে যারা যখন এগিয়ে যাচ্ছেন, এটা হচ্ছে পরম শক্তিকে পাবার যে বাসনা। যেমনটা আমরা শাক্তপদাবলীর মধ্যে দেখেছিলাম যে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে যেন দেবতার চরণে বা দেবীর চরণে সমর্পণ করার একটা প্রচেষ্টা শাক্ত কবিরা দেখিয়েছেন। বা বাউল তত্ত্বের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি সমাজ সংসারের বিভিন্ন প্রতিকূলতাকে অতিক্রম করছেন তারা। এখানেতেও দেখা যাচ্ছে যে সেই সমস্ত সাধক সম্প্রদায়েরা তাদের সাধন পদ্ধতির মধ্য দিয়ে আমাদের যে চারপাশের প্রতি মুহূর্তে সংসারের আবদ্ধ হওয়ার যে জিনিস,
সেই ইরা পিঙ্গলাকে দূরে সরিয়ে যেন তারা এগিয়ে যেতে চাইছেন, তারা সিদ্ধি লাভের দিকে এগিয়ে যেতে চাইছেন। তাদের কাছে দেহ একটা বৃক্ষের মতো, কাহা তরুবর পঞ্চবি ডাল চঞ্চল চিয়ে পৈঠ কাল। তাদের কাছে দেহ হচ্ছে একটা কায়ারূপ বৃক্ষ, কখনো হয়ে গেছে গুরুকাণ্ডারী, কখনো তা তিনি দেহকে তুলনা করছেন নৌকার সঙ্গে, কখনো তুলনা করছেন গাছের সঙ্গে। চর্যাগীতির মধ্য দিয়ে যে যোগ সাধনকারী যে সমস্ত চর্যাকারেরা ছিলেন তারা অ্যাকচুয়ালি চর্যা এবং বজ্রগীতির গিয়ে উপাসনা করতেন এবং আধ্যাত্মিক বিচারে এর একটা বিশেষ গুরুত্ব আছে। ফলে শুধুমাত্র যে সামাজিক দলিল চর্যাপদ এমনটা নয়, এর সাথে সাথে এখানে ধর্মীয় একটা বাতাবরণ আছে এবং অবশ্যই যেটা আছে সেটা হচ্ছে কি ফিলোসফি আছে, দর্শন তত্ত্ব আছে, এত থিওরি আসছে। এবং আমি আলটিমেটলি যদি ভাষাতাত্ত্বিক নিদর্শন দিয়ে দেখি তাহলে চর্যাপদের যে ভাষা শব্দ ব্যবহার, সেখানে যে ধ্বনির ব্যবহার, সেখানে যে দীর্ঘস্বর ব্যবহার, যুক্ত বর্ণের ব্যবহার, এগুলো যদি দেখি তাহলে আমাদের যে প্রাচীন বাংলার যে সময়কাল, প্রাচীন বাংলার যে নিদর্শন, এর উপর বেশ করে আমরা যে ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যতে এসে উপনীত হই, সেই সম্পর্কে আমরা একটা সম্যক ধারণা দিতে পারি যে আমাদের সেই সময়ের বাংলা ভাষাটা কেমন ছিল তার একমাত্র নিদর্শন কিন্তু চর্যাপদ, যার উপর বেশ করে আমরা দিচ্ছি এটা। নেক্সট আমরা আলোচনা এটাও বলতে পারি যে চর্যার একটি সাহিত্যিক মূল্য, সাহিত্য ধর্ম আছে, কাব্য রস আছে, তার একটা ভাষা ভঙ্গি প্রকাশ করার একটা বিষয় আছে। কারণ চর্যাপদের মধ্যে দিয়ে আমি এখনো আগেও বলেছি, এখনো বললাম, সেটা যে মূল ভাবনার পশ্চাতে কিন্তু একটা বৃহৎ ভাবনা চর্যাপদের মধ্যে থাকছে, যেটা চর্যাপদকে রসগ্রাহী করে তুলেছে, অর্থাৎ একটি ব্যঞ্জনা ধর্মিতা, যেটা সাহিত্যের একটা বড় গুণ বা বড় দিক বলে আমাদের মনে হয়। চর্যাপদের মধ্যে দিয়ে একটা রোমান্টিকতা আসছে, কোনো কোনো সময় মায়া মোহ মমতা এই বিষয়গুলো আসছে চর্যাপদের মধ্যে। আমরা যেটা পাচ্ছি সেটা উচ্চ পর্বতে সবর এবং সবরই তারা বসবাস করছেন, তাদের যে রোমান্টিক যে জীবন, সেই জীবনের ছবি আমরা পাচ্ছি। নরনারীর যে মিলনের যে কামনা বাসনা, এই সমস্ত ছবিও কিন্তু আমরা চর্যাপদের মধ্য দিয়ে পাচ্ছি। চর্যাপদের কবিতার মধ্য দিয়ে গীতিময়তা পাচ্ছি, যেটা একদম আধুনিক যুগে বিহারীলালের কবিতার মধ্যে যেমন আমরা গীতিময়তার ছবি পেয়েছিলাম, চর্যাপদের মধ্য দিয়ে আমরা এরকম একটি গীতিময়তার ছবি পাই। সেই কবিতাগুলো যেন কোথাও যেন গান হয়ে উঠেছে, সেগুলো কবির যেন মনের না বলা কথাগুলো যেন বেরিয়ে এসছে চর্যাপদের মধ্য দিয়ে। ফলে চর্যাপদ যদি আমি সামগ্রিক দিক দিয়ে বিচার করি, আবার যদি এর আঙ্গিকগত দিক দিয়ে বিচার করি, তাহলে দেখবো এখানে শব্দ ব্যবহারের দিকে চর্যাকারেরা বা চর্যার যারা কবি আছেন তারা কিন্তু বিশেষত্ব দেখিয়েছেন। কিছু কিছু ক্ষেত্রে শব্দ, ভাষা এবং অলংকার, চিত্রকল্প নির্মাণ, ছন্দ, এই সমস্ত দিক দিয়ে মিলিয়ে মিশিয়ে যদি আমি দেখি তাহলে আঙ্গিক নির্মাণও তারা যথেষ্ট পারদর্শিতার পরিচয় দিয়েছেন। এই যদি হচ্ছে চর্যার কাব্যমূল্যের বিচারে যদি প্রশ্ন আসে যে চর্যাপদের গুরুত্ব কোথায়, এই জাতীয় যদি কোনো প্রশ্ন আসে, তাহলে গুরুত্বের প্রথম সামাজিক গুরুত্ব আলোচনা করতে হবে, ধর্মীয় গুরুত্ব, সাধন তত্ত্বের গুরুত্ব, ভাষাতাত্ত্বিক গুরুত্ব এবং আঙ্গিকগত গুরুত্ব, সাহিত্যিক গুরুত্ব, এতগুলো গুরুত্ব কিন্তু চর্যাপদের মধ্যে আমাদের আলোচনা করতে হবে। এরপর চলে আসবো আমরা চর্যাপদের যে নির্বাচিত পাঠ তোমাদের এখানে দেওয়া হয়েছে, 1, 5 এবং 6 এই তিনটি চর্যাপদ কিন্তু এখানে পাঠ্য, সেটা আমরা আলোচনা করব। তার আগে চর্যার কাব্যমূল্য যেমন আমরা আলোচনা করলাম, তেমনি চর্যার আরেকটি জায়গাকে আলোচনা করতে হবে, সেটা হচ্ছে সমাজ। চর্যাপদের সমাজ চিত্র তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ সমাজ হচ্ছে সাহিত্যের দর্পণ। সমাজকে বাদ দিয়ে কখনো কিছু লেখা যায় না। রবীন্দ্রনাথ থেকে শুরু করে শরৎচন্দ্র শুরু করে আজকের হাল আমলে যারা লিখছেন, প্রত্যেকের রচনার মধ্যে কিন্তু সমাজের প্রসঙ্গ উঠে আসবে, কারণ সমাজের নরনারীদের জীবনকে নতুন ভাবে দেখাটাই হচ্ছে একজন সাহিত্যিকের মূল উদ্দেশ্য। এমন কোনো বিষয় নিয়ে তারা সাহিত্য চর্চা করেন না যেটা আমাদের অপরিচিত। তারা মঙ্গল গ্রহের কোনো বিষয়কে নিয়ে আলোচনা করেন না, বা শনি গ্রহের কোনো বিষয় নিয়ে আলোচনা করেন না, মহাজাগতিক কোনো বিষয়কে নিয়ে আলোচনা করেন না। তারা যে বিষয়কে নিয়ে আলোচনা করেন সেটা হচ্ছে আমাদের চারপাশের দেখা খুব জিনিস, সেইগুলোকেই তারা সাহিত্যে রূপ দেবার চেষ্টা করেছেন। ফলে সাহিত্যের সঙ্গে সমাজের একটা পারস্পরিক সম্পর্ক কিন্তু রয়েছে। সাহিত্য এবং সমাজ পারস্পরিক একটা জায়গা নিয়ে অবস্থান করছে, সেখানে সচেতন ভাবে হোক বা অচেতন ভাবেই হোক, সাহিত্যিক কিন্তু সমাজের বিভিন্ন ছোটখাটো বিষয়গুলোকে
সাহিত্যের মধ্যে প্রবেশ করিয়ে দেন। ফলে চর্যাপদের মধ্য দিয়ে আমরা তৎকালীন জীবনের একটা পূর্ণাঙ্গ যে ছবি সেটা কিন্তু আমরা পাই। কিন্তু আমরা মনে রাখবো এটাও যে চর্যাপদ মূলত লেখা হয়েছিল বৌদ্ধ সহজিয়া সাধন তত্ত্ব আলোচনা করার জন্য, যেটা নিজেদের মধ্যেই একমাত্র তারা রাখার চেষ্টা করেছে। কিন্তু ওই যে সেখানে এমন কিছু এলিমেন্টস গুলো তারা এনেছেন, এমন কিছু উপাদান তারা ব্যবহার করেছেন যেগুলো তার চোখের দেখা উপাদান। ফলে চর্যাপদের মধ্যে দিয়ে যে শব্দ, চর্যাপদের যে চিত্রকল্প, ভাষা, এগুলোর মধ্য দিয়ে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সমকালীন সমাজের ছবি। সমকালীন সমাজের ছবির কথা বলতে গিয়ে প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে চর্যাপদে আমাদের বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের কথা পাই। সেখানে আমরা দেখতে পাচ্ছি শবরের কথা পাচ্ছি, সেখানে ব্রাহ্মণের কথা পাচ্ছি, সেখানে ব্যাধের কথা পাচ্ছি। এছাড়া বিভিন্ন জীবিকা অনুযায়ী মানুষের যে ক্যাটাগরি করা হয়েছে সেই সমস্ত কথা আমরা পাচ্ছি। যেখানে আমরা জেলে পাবো, সেখানে আমরা মাঝি পাবো, সেখানে আমরা তুলো ধরার কাজ যারা করছে তাদের কথা পাবো। ফলে চর্যাপদের যে জীবন, সেই জীবনের মধ্যে প্রথম আছে বিভিন্ন জীবিকার কথা পাবো, বিভিন্ন মানুষের কথা পাবো। দ্বিতীয়ত যেটা পাবো সেটা হচ্ছে বিভিন্ন মানুষের কথা বলতে গিয়ে সেখানকার মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থানের কথা পাবো। সেখানে এমন কিছু খাবারের কথা পাওয়া যাবে যেটা আমাদের বাঙালি সমাজে ব্যবহৃত, ভাত, ডাল, মাছ, মাংস, তেঁতুল, দুধ, এই সমস্ত খাদ্যাভ্যাসের কথা কিন্তু চর্যাপদে পাবো। চর্যাপদের মধ্যে মানুষেরা যে সমস্ত পোশাক আশাক ব্যবহার করছেন সেই পোশাক আশাক গুলো কিন্তু আমাদের বাংলার মানুষের পোশাক আশাকের কথা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আমাদের এখানকার মানুষেরা যে পোশাক ব্যবহার করতেন একটা সময়, সেই পোশাকের ছবি কিন্তু আমরা চর্যাপদের মধ্যে পাবো। তারা শাড়ি বোনার প্রসঙ্গ আসছে, কার্পাস চাষের কথা পাচ্ছি। চর্যাপদের মানুষের যে ঘর, সেই ঘর কেমন ছিল সেই ছবিও আমরা কিন্তু চর্যাপদের মধ্যে দিয়ে পাবো। বিভিন্ন ধাতব জিনিসের কথা আমরা পাবো, বিভিন্ন সামাজিক আচার অনুষ্ঠানের কথা পাবো। সেখানে সামাজিক যদি নিয়ম নীতির কথা দেখি তাহলে দেখতে পাবো যে উচ্চ বর্ণ এবং নিম্ন বর্ণের মানুষের মধ্যে ভেদাভেদ ছিল। কারণ নগর বাহিরে ডম্বিনী তহুরি কুড়িয়া ছুঁই ছুঁই যাইছো ব্রাহ্মণ নারীয়া, অর্থাৎ ব্রাহ্মণ সমাজে বসবাস করছে নগরের মধ্যে, নগরের বাইরে অবস্থান করছে ডোম শবর, অর্থাৎ ট্রাইবাল যারা আছেন, অন্তর্জ শ্রেণীর মানুষ যারা আছেন তারা এখানে বসবাস করছেন। ফলে চর্যাপদের যে সামাজিক ছবি, সেই সামাজিক ছবি আমাদের উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত এই কনসেপ্ট না থাকলেও ধনী দরিদ্র হোক বা উচ্চবর্ণ নিম্নবর্ণের মানুষের অবস্থানকে স্পষ্ট করে দেয়। চর্যাপদের মধ্য দিয়ে আমরা অর্থনৈতিক বিভিন্ন অবস্থার ছবি পাবো। সেখানে আমরা দেখতে পাবো যে মানুষের অর্থ নেই কিন্তু তার ঘরে প্রতিদিন প্রতিবেশীরা আসছে, তার ঘরে প্রতিদিন রিলেটিভ আসছে। তার তো ধর্ম নাহি বড় বেশি, হাঁড়ি তো ভাত নাহি নীতি আবেশী, অর্থাৎ হাঁড়িতে ভাত নেই কিন্তু প্রত্যেক দিন কেউ না কেউ আসছে। মানুষ জীবনযাপন করছে নানাভাবে, সে বেঁচে থাকার চেষ্টা করছে। কেউ শিকার করছে, কেউ তাঁত বুনছে, কেউ নৌকা চালাচ্ছে, কেউ চুরি করছে, কেউ মদ বিক্রি করছে। প্রত্যেকেই বিভিন্ন কাজকর্মের মধ্যে দিয়ে জীবন যাপন করছে। অর্থাৎ জীবনের ছবি কিন্তু চর্যাপদের মধ্যে দিয়ে পাই। আমি বললাম চর্যাপদের মধ্যে দিয়ে বিভিন্ন আচার অনুষ্ঠানের কথা পাবো, সেখানে আমরা বিবাহের কথা পাবো, সেখানে আমরা শিক্ষার কথা পাবো, বিনোদনমূলক হিসাবে আমরা দাবা খেলার প্রসঙ্গ পাবো, নাচের কথা পাবো, নাটকের কথা পাবো, গান গাওয়ার কথা পাবো, মানুষের জীবনের এন্টারটেনমেন্টের যে প্রয়োজন আছে কর্মের সাথে সাথে সেই ছবিও কিন্তু আমরা চর্যাপদের মধ্য দিয়ে পাবো। চর্যাপদে আমরা পরিবার জীবনের ছবি পাবো, সেখানে একান্নবর্তী পরিবারের কথা পাবো, সেখানে শ্বশুর শাশুড়ি, স্বামী স্ত্রী, সন্তান, পিসি মাসি, কাকা কাকি সকলকে নিয়ে যে গোষ্ঠীবদ্ধ সমাজের ছবি আমরা ইতিহাসের পাতায় পড়েছিলাম, সেই একান্নবর্তী কনসেপ্টের ছবিও কিন্তু আমরা চর্যাপদের মধ্যে দিয়ে পাবো। চর্যাপদের মধ্যে আমরা এটাও পাবো যে সেই সময় মানুষের মধ্যে নরনারীর যে দাম্পত্য প্রেম, অর্থাৎ দাম্পত্য প্রেম বা নরনারীর নারী পুরুষের যে স্বাভাবিক প্রেমের ছবিও কিন্তু আমরা চর্যাপদের মধ্যে দিয়ে আমরা পেয়েছি। ভৌগোলিক চিত্রের কথা পাবো, চর্যাপদে নদীমাতৃক বাংলাদেশের কথা পাওয়া যাবে, সেখানকার গাছগাছালি, ফুল ফল, পশু পাখি যে কথাই বলা হয়েছে সেগুলো আমাদের প্রত্যেকটাই পরিচিত। যেমন চর্যাপদে হরিণের কথা বলা হয়েছে, কারণ হরিণ সেই সময় খুব অ্যাভেলেবেল এবং কবিরা দেখেছেন হরিণ, তাই তারা ব্যবহার করছে। বাঘের কথা বলছে,
সেখানে কিন্তু এমন কোনো প্রাণীর কথা বলছেন না যেটার কোনো বাস্তবিক অস্তিত্ব নেই বা কেউ মানুষ কোনোদিন দেখেনি। ফলে চর্যাপদ সমাজের সঙ্গে, সমাজের নানা রকম অনুষঙ্গের সঙ্গে চর্যাপদ যুক্ত হয়ে গেছে। ফলে বাংলার আর্থ সামাজিক অবস্থার যে ছবি, সেই ছবিও কিন্তু চর্যাপদের মধ্য দিয়ে পাওয়া যায়। ফলে চর্যাপদ আমাদের কাছে হয়ে উঠেছে আমাদের অতীতের অর্থাৎ নবম দশম শতকের বাংলার ইতিহাস, সেই ইতিহাসের যেন দলিল হয়ে উঠেছে চর্যাপদ। চর্যাপদের আরেকটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ সেটা হচ্ছে ধর্মীয় তত্ত্ব বা ধর্মতত্ত্ব। আমি বললাম যে চর্যাপদ মূলত ধ্যান ধারণা, যেটার মূল বিষয় সেটা হচ্ছে বৌদ্ধ সহজিয়াদের যে সাধন প্রণালী, তার যে ধর্মীয় ইঙ্গিত, সেই ইঙ্গিত হচ্ছে চর্যাপদের মূল বিষয়। এবং সহজিয়া সহজভাবে নিজেকে প্রতিষ্ঠা করার যে স্পৃহা তারা দেখিয়েছিলেন, সেখানে সাধন এবং বেশ কিছু সাধন পদ্ধতির কথা বলেছেন। চর্যাপদেরা দেহকে, দেহভাণ্ডকে ব্রহ্মাণ্ড রূপে কল্পনা করেছেন, সাধন তত্ত্বের কথা বলেছেন, দেহ সাধন তত্ত্বে তারা বিশ্বাসী ছিলেন। তারা যেটা বললাম নির্মাণ চক্র, ধর্মচক্র, সম্ভোগ চক্র এবং মস্তিষ্ককে তারা মনে করছে মহাসুখ চক্র, সেখানে আলটিমেটলি তাদের টার্গেট ফুলফিল হচ্ছে এবং তারা যেন সিদ্ধি লাভ করছেন এবং জীবনের এই সিদ্ধি লাভের মধ্য দিয়ে তারা একটা আনন্দ পাচ্ছেন। সমস্ত প্রতিকূলতাকে সরিয়ে রেখে, সাংসারিক সামাজিক যে প্রতিকূলতা সেটাকে এগিয়ে সরিয়ে রেখে একটা স্থির ক্ষেত্রে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা যেন গতিময় জীবনের কথাটি আমাদের কাছে অনেক বেশি স্পষ্ট করে তোলে। এই সাধন প্রণালীর নানা রূপকে তারা নানাভাবে বর্ণনা করেছেন এই সমস্ত পদে। চর্যাগীতির প্রথম যে পদ, সেই পদ যদি আমরা পাঠ করি, আমরা আজকে পাঠ করব না, আমরা জাস্ট পদগুলো নিয়ে আলোচনা করব। প্রথম পদ, যার লেখক হচ্ছেন বা কবি হচ্ছেন লুইপাদ বা কবি লুইপাদ। তিনি বলছেন, খুব প্রাচীন একজন কবি লুই। তিনি যে প্রথম পদটি লিখেছেন সেখানে তিনি বলতে চেয়েছেন তার ব্যক্তিগত জীবনের যে উপলব্ধি, সেই উপলব্ধিকে তিনি এখানে এনেছেন, কোনো অত্যন্ত সাংকেতিক ভাষা ব্যবহার করেছেন এবং ওই আলটিমেটলি সহজিয়া মতাদর্শের তারা বিশ্বাসী ছিলেন। সাধন প্রণালীকে প্রকাশ করাটাই তার মূল উদ্দেশ্য ছিল। সহজ সাধনার যে মূল উদ্দেশ্য সেটাই হচ্ছে সহজ সুখ লাভ। এই সহজ সুখ লাভ করার জন্য কোনো ধ্যান, কোনো সমাধি, যোগ, এগুলো দ্বারা লাভ করা যায় না। দেহ সাধনার কথা বলছেন, দৈহিক সাধনার কথা বলছেন, যেখানে তিনি মহাসুখ চক্র পাওয়া যায়। এবং তিনি এই যে পদটি লিখছেন, পদের প্রথমেই তিনি বলছেন কাহা তরু বড় পঞ্চবি ডাল চঞ্চল চিয়ে বৈঠ কাল। অর্থাৎ তিনি আমাদের এই যে দেহকে বা কায়াকে তিনি তুলনা করছেন একটি গাছের সঙ্গে বা বৃক্ষের সঙ্গে তুলনা করছেন। বৌদ্ধ তন্ত্রে এই যে দেহ, এই দেহকে 5টি ইন্দ্রিয়তে ভাগ করা হয়: রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার ও বিজ্ঞান। এই 5টি রূপ। বেদনা হলো সুখ ও অসুখ প্রভৃতি, সংজ্ঞা হচ্ছে কোনো জিনিসকে বোঝার পদ্ধতি, সংস্কার হলো পূর্ববর্ত যে অভিজ্ঞতা সেটাকে নিয়ে এগিয়ে চলা, আর বিজ্ঞান হলো বোধ। পঞ্চ ইন্দ্রিয়ের মধ্য থেকে আমাদের যে আমিত্ব, সেই আমিত্বের জন্ম হয়। আমাদের মন প্রকৃতির আভাস দোষে প্রতি মুহূর্তে সেটা চঞ্চল হয়। চঞ্চল অবস্থা থেকে আমাদের কালে বোধ জাগে এবং সংসার জ্ঞানের উৎপত্তি হয়। ফলে আমরা আর সেই মহাসুখের চক্রে পৌঁছাতে পারি না, বস্তু পর্যন্ত আসতে পারি না। সংসারের যে বন্ধন, সেই বন্ধনে আমরা যেন বারে বারে আষ্টে পিষ্টে যাই। মহাসুখ লাভ করাটাই জীবনের মূল উদ্দেশ্য বলে তিনি দেখিয়েছেন। যোগ ও সাধনা বা সমাধির দ্বারা কিছু লাভ হবে না, কারণ এইগুলো ক্ষণস্থায়ী। সংসার সুখ ও দুঃখ ভোগ করতে হয়, মৃত্যুও ঘটবে। তাই পার্থিব ক্ষণস্থায়ী সুখকে সরিয়ে রেখে বৃহত্তর সুখের কথা বলছেন তারা। শূন্যতা হলো পার্থিব জগতের একটা অসার অনিত্য। ইন্দ্রিয় ভোগ লালসা পরিত্যাগ করে সেই সমস্ত নিবৃত্তির পথে হাঁটতে বলছেন, চিত্তকে সংযত রাখতে বলছেন, সমাজকে অসার বলে ভাবতে বলছেন। সমস্ত কিছুর মধ্য দিয়ে লুইপাদ স্পষ্ট যেটা বলতে চেয়েছেন, ব্যক্তিগত অভিজ্ঞতার উপর বেশ করে তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে ধমন ও চমন, আমাদের শিরা দ্বারা বাহিত দুটো শক্তি ধমন এবং চমন, এই দুয়ের
নিয়ন্ত্রণ সুষুমার পথকে পরিচালিত করলে আমাদের শূন্যতার জন্ম নেয় এবং সেই অবস্থায় সহজ রূপের দর্শন করে আমাদের সহজানন্দ লাভ করা যায়। অর্থাৎ ইরা পিঙ্গলার মতন নারী দুটো কথা বলা হচ্ছে, একটা ধমন এবং চমন। এই ধমন চমনকে সরিয়ে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে, সামাজিক বন্ধন সাংসারিক বন্ধনকে সরিয়ে রেখে কবি এগিয়ে যেতে বলছেন। কবি রুইপাই তাই বলছেন যে গুরু রূপে উপাসনা করে অপরকে উপদেশ দিচ্ছেন যে দৃঢ় প্রত্যয়ের সাথে জীবনকে এগিয়ে চলতে হবে, সাধনা ছাড়া জীবনের আর কোনো পথ নেই। কারণ গানটিতে এই সাধনার কথাই বলা হয়েছে, যে সাধনা শুধুমাত্র ফুল পুজো মধ্য দিয়ে নয়, যে সাধনা জীবনের সাধনা। এই যে বৃহত্তর জীবন বোধ চর্যাপদের কবিরা তাদের পদের মধ্যে দেখিয়েছেন। প্রথম পদটির মধ্যে দিয়ে বৃহত্তর জীবন বোধ দেখিয়েছেন কবি লুইপা। লুইপায়ের পদ কিন্তু আমাদের এখানে পাঠ্য। পরবর্তী পদ হচ্ছে 5 নম্বর পদ, যেটি চাটিল পায়ের লেখা। কবির নাম হচ্ছে চাটিল পা। তিনি যে পদটি লিখছেন, ভবনই গহনই গভীর বেগে বাহি দু আনতে চিখি মাঝে নয় খাই। অর্থাৎ ভবনদী গহন গভীর বেগে বেরিয়ে চলে, তার দুই পায়ে কাদা, মাঝে দাঁড়ানোর কোনো জায়গা নেই। ধর্মের জন্য একজন সাধক তিনি সাঁকো নির্মাণ করেছেন, দুটো পাড়ের মধ্যে কমিউনিকেশনের জন্য তিনি সাঁকো নির্মাণ করেছেন। তা দিয়ে অন্য পারে যেতে উৎসুক লোক নিশ্চিন্তে তারা পেরিয়ে যাচ্ছেন, তাকে আর জলে নামতে হচ্ছে না। মোহতরু ফাড়া হলো, পাটের সঙ্গে জোড়ো হলো, সাঁকো দিয়ে চড়লে ডান বাম দিয়ে চললে হবে না, সাঁকোর মাঝখান বরাবর চলতে হবে। কবি এই যে ভাবনা, এই ভাবনাও কিন্তু আমাদের সাধন তত্ত্বের কথা বলে। চাটিলের যে পদ আমরা দেখতে পাবো সহজ সাধনার কথা বলছে। আবারও তিনি পদটির আড়ালে মূলত বলতে চেয়েছেন বৌদ্ধ দর্শন তত্ত্ব ও সাধন তত্ত্বের কথা বলছেন। তিনি বলছেন নদীর এপার থেকে ওপারে যেতে গেলে আমাদের নদী দিয়ে যেতে হবে, জল ডিঙিয়ে যেতে হবে, জলে সাঁতার কেটে যেতে হবে, জল পেরিয়ে আমাদের যেতে হবে, অনেক প্রতিকূলতা পেরিয়ে আমাদের একটা পার থেকে আরেকটা পারে যেতে হবে। কিন্তু কবি জানিয়েছেন যদি দুই পাড়ের মধ্যে সংযোগ স্থল হিসেবে কোনো সেতু থাকে তাহলে আমরা সহজেই এপারের সঙ্গে ওপারের সম্বন্ধ করতে পারবো। সাঁকো পার হবার মধ্য দিয়ে কবি কিন্তু এখানে একটা জীবন থেকে আরেকটা জীবনের দিকে এগিয়ে যাওয়ার কথা বলতে চেয়েছেন, বোধির কথা বলতে চেয়েছেন। এখানে সহজিয়াবাদ উঠে আসছে, এখানেই চলে আসছে দর্শন তত্ত্ব। আসলে বৌদ্ধ দর্শন তত্ত্ব ও সাধন তত্ত্ব দুটোর দিকেই যদি আমরা দেখি তাহলে দেখব আমাদের এই জীবন যেন প্রবাহিত একটা নদীর মতো। ভবনদী পাড়ের জন্য পরগামী লোকের জন্য একটি সাঁকো করার কল্পনা করছেন কবি। আর সেই সাঁকো তৈরি করতে হবে প্রথমে মোহরূপ যে তরু সেটাকে ছেদনের মধ্যে। আমাদের মধ্যে যে মোহ আছে এই মোহটাকে চিত্ত থেকে বাদ দিতে হবে, তবেই আমরা সফলতার দিকে এগিয়ে যেতে পারবো। আর এই সাঁকো পার হওয়া যে ইঙ্গিত কবি চাটিল দিয়েছেন, বৌদ্ধ মতে এই বৈশিষ্ট্যটিকে প্রকাশিত করছে বা আমাদের কাছে আরো অনেক বেশি ভাবে নিয়ে আসছে। ফলে বৌদ্ধ মতের যেটাকে মাধ্যমিক বাদ বলা হয়, বৌদ্ধ মতের এরকম একটি বাদ আছে যেটাকে হচ্ছে ইজম আছে, যেটাকে হচ্ছে মাধ্যমিক বাদ, অর্থাৎ মধ্য পন্থাটাকেই তিনি গুরুত্ব দিয়েছেন। তিনি বলছেন ওপারেও নয় এপারেও নয়, মধ্য পন্থা। সাঁকোর মধ্যে দিয়ে আমি এপারের ভাবও নেবো, ওপারের ভাবও নেবো। সাঁকোতে চড়ে ডান বাম হয়েও না, এটাই তিনি উপদেশ দিচ্ছেন। অত সাঁকোতে চড়ে তুমি কখনো ডান দিকেও যাবে না বাঁ দিকেও যাবে না, তোমাকে কিন্তু নির্দিষ্ট দিকে যেতে হবে। বোধি নিকটেই, দূরে যাবার দরকার নেই। রবীন্দ্রনাথ যেমন বলেছেন যে বাড়ির রবীন্দ্রনাথ বলছি বাউল তত্ত্বে যেমন লালন বলেছেন বাড়ির কাছে আরশিনগর পড়শি বসত করে। অর্থাৎ আমি দূরে দূরে ঘুরে বেরিয়ে লাভ নেই, আমার বাড়ির পাশে আরশিনগর আছে। এখানেও তিনি বলছেন সমস্ত কিছু কাছেই আছে, আমাদের সেই কাছের জিনিসকে দেখতে হবে, দেখার জন্য চোখ লাগে, আর সেই চোখ তৈরি হবে সিদ্ধ বা সাধনের মধ্য দিয়ে, সিদ্ধি লাভের মধ্য দিয়ে। ফলে এই পদে তিনি তার ভক্তকে বলছেন
সাঁকো গড়ার কথা বলছেন, সাঁকো পারাপারের কথা বলছেন, যার মধ্য দিয়ে প্রবাহিত জীবনের যে কর্দমতা, যে কাদা আছে সেই কাদাকে সরিয়ে যেন দুটো জায়গারই ভাবকে আমরা সহজে উপলব্ধি করতে পারি। এই ছবি কিন্তু একটা সিদ্ধি লাভের কথা বলে, সাধারণ সাংসারিক জীবনের ঊর্ধ্বে উঠে যেন একটা নতুন সিদ্ধি লাভের কথা চর্যাপদের এই কবিরা বলেছেন। ফলে চর্যাপদগুলো শুধুমাত্র প্রত্যেকটা লাইন কি বলতে চাইছে এটা আলোচনা করার থেকেও রিডিং বিটুইন দ্য লাইন অনেক বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ প্রত্যেকটা লাইনের মাঝে থাকা যে ভাবনা, সেই ভাবনা আমাদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে ওঠে এই ক্ষেত্রে। পরবর্তী পদ যদি আমরা দেখি, ভূসুক পায়দের একটি পদ, কাহারে ঘিনি মেলি অচ্ছহু কিস বেরিল হাঁক পড়লি চৌদিশ। অর্থাৎ কাকে নিয়ে কাকে ছেড়ে কিভাবে আছি, চারিদিকে হাঁক পড়েছে, নিজের মাংসে হরিণ নিজেরই শত্রু। হরিণ তার শত্রু হয়ে উঠেছে, কে কারা? ব্যাধ। কেন? তার নিজের মাংস, কারণ হরিণের মাংস খুব টেস্টি বলে ব্যাধ কিন্তু ক্ষণিকের জন্য ভাবে না হরিণকে শিকার করা থেকে বিরত থাকবে। হরিণ ঘাস ছোঁয় না, জল পান করে না, হরিণা হরিণী আবাস জানে না, হরিণা হরিণীর কথা বলছে, তাই বলছেন এই বন থেকে তুমি পালাও। কবি হরিণকে উদ্দেশ্য করে বলছেন এই বন থেকে তুমি পালাও। ভয় পালানো হরিণার খুব একটা দেখা যায় না। ভূসুক এই পদের মধ্য দিয়েও যেন একটা দর্শনকে ফুটিয়ে তুলেছেন, একটা দার্শনিক বনকে তুলে ধরেছেন। তিনি প্রথমেই পদের শুরুতেই তিনি দেখিয়েছেন হরিণ এবং হরিণীর দাম্পত্য সম্পর্ক বা প্রেমালাপের যে ছবি তিনি দেখিয়েছেন। অপনামাংসে হরিণা বৈরী, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ লাইন এই চর্যাপদের। হরিণ তার নিজের মাংসের জন্যই অন্যের কাছে শত্রু হয়ে উঠেছে। হরিণের শত্রু তারাই যারা হরিণের মাংস পছন্দ করে। তাই শুরুতেই তিনি যে হরিণ এবং হরিণীর যে দাম্পত্য সম্পর্ক, দাম্পত্য যে কথা, সেই ছবি দেখিয়েছেন। পরেই তিনি দেখাচ্ছেন এইখানে হরিণ হচ্ছে কে। হরিণ কিন্তু আদতে একটি প্রাণী নয়, হরিণ কিন্তু রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। যেমন আগের পদে আমরা সাঁকো, সাঁকো হচ্ছে একটা রূপক, এখানেও কিন্তু ঠিক এরকম একটি রূপক হিসেবে ব্যবহৃত হয়েছে। হরিণ হলো ভোগাসক্ত চঞ্চল মানব মনের যে পরিচয় বহন করছে, মানব মন হয়ে উঠেছে সেটি। হরিণ হচ্ছে ভোগাসক্ত চঞ্চল, ভোগে আসক্ত চঞ্চল মানব মন। আর হরিণী হচ্ছে প্রকৃতি প্রভাব। ফলে হরিণ রূপ আমাদের যে মন, এই মন যেন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, চতুর্দিকে ব্যক্ত হচ্ছে। এই মনকে তিনি সংযত থাকতে বলছেন, এই মনকে তিনি সংবরণ করতে বলছেন। শিকারী এক মুহূর্তের জন্য হরিণকে ছেড়ে দেবে না। আমার পক্ষে আত্মগোপন করা, নিজেকে লুকিয়ে রাখা খুব কঠিন। এই চিন্তা করতে করতে হরিণ তার জল খাওয়া বন্ধ করলো। প্রচন্ড ক্ষুধায় সে তৃণ স্পর্শ করলো না, তৃষ্ণার জল পর্যন্ত খেলো না। হরিণীর কাছে যাওয়ার জন্য তার মন ব্যাকুল হলো, কিন্তু হরিণীর বাসস্থানের কথা সে জানে না। অর্থাৎ হরিণী কোথায় আছে সেটা সে জানে না। হরিণীর কাছে যাওয়ার জন্য তার মন যখন ব্যাকুল হচ্ছে, তখন দ্বিতীয় অংশে দেখা যাচ্ছে হরিণী হঠাৎ হরিণের কাছে এসে হাজির হলো, বলল হরিণকে এই বন ছেড়ে পালাতে। অর্থাৎ জগতের যে মায়া, জগতের যে মোহ, এই মোহ জাল থেকে জীবনকে সরিয়ে নেওয়ার কথা বলছে। হরিণ দ্রুত গতিতে এমন ভাবে ছুটে পালালো যেন তার পায়ের খুঁট পর্যন্ত দেখা গেল না। এখানে ভূসুক বলতে চেয়েছেন হরিণ নিজের মাংস যেমন তার নিজের শত্রু, ঠিক তেমনি তার মন প্রকৃতি দোষ ও অবিদ্যার প্রভাবে যেন সংবরণ করতে পারছে না। তাই এই মনকে তিনি সংবরণ করতে বললেন, মনকে তিনি অন্য জায়গায় নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন? সাধনের মধ্য দিয়ে, ভবের মধ্য দিয়ে, ত্যাগের মধ্য দিয়ে একটা নতুন জায়গায় তিনি নিয়ে গেলেন। ফলে এই সমস্ত পদগুলোর মধ্য দিয়ে যখন আমরা পড়বো, তার যখন এর রূপ রসকে বোঝার চেষ্টা করব, হরিণের যে পলায়ন, এই পলায়ন আসলে হরিণের শুধু চলে যাওয়া নয়, জাগতিক যে ভোগ, লালসা, কামনা, বাসনার যে জগৎ, এই জগৎ ছেড়ে সকলকে বিশেষত বৌদ্ধ সাধকদেরকে কবি
সরে আসতে বলছেন, তাদের অন্য জীবন যাপন করতে বলছেন। হরিণের গন্তব্য কোথায়? হরিণের গন্তব্য হচ্ছে বিভ্রান্তি বিকারহীন সুখ কমল পদে, অর্থাৎ সেই যে মহাসুখের কথা বলা হয়েছে, ওই সুখটাই হচ্ছে জীবনের প্রধান টার্গেট। এই টার্গেটটাকে কবি তিনি এখানে সেট করে দিচ্ছেন, ফলে মন যাতে চারিদিকে চলে না যায়, কামনা বাসনা লোভ লালসার মধ্যে যেন না যায়, তাই হরিণকে একদম সোজা এই সমস্ত জঙ্গল ছেড়ে বেরিয়ে সোজা চলে আসতে বলছেন সেই মহা সুখ লাভ করার জন্য। এখানেই এই ভুসুকের পদটির জনপ্রিয়তা বা স্মরণীয়তা রয়েছে। পরবর্তী পদ যদি আমি দেখি 28 নম্বর পদ, 28 নম্বর পদের মধ্যেও আমরা দেখতে পাবো যে সবর পা যে পদ লিখছেন, সেখানে দেখাচ্ছে উঁচা উঁচা পাবত তহি সবরি তহি বসই সবরি বালি, অর্থাৎ উঁচু উঁচু পর্বতের টিলার উপরে বাস করছে সবরি বালিকা, তার বর্ণনা দেওয়া হয়েছে। এবার প্রশ্ন আসতে পারে যে সবরি বালিকা কেন উঁচু পাহাড়ের একদম টপ জায়গায় বাস করবে? কারণ যেখানে যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো নয় এরকম জায়গায় বাস করছে। কারণ আমি বলেছিলাম চর্যাপদেই কিন্তু একটা পদে আছে, নগর বাহিরে তোহরি দম্বিনী তোহরি কুড়িয়া, অর্থাৎ নগরের বাইরে যারা বাস করবে তারা হচ্ছে অন্তজ শ্রেণী, আর নগরের মধ্যে থেকে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করবে সমাজে যারা একদম ক্ষমতায় আছে, সেই ব্রাহ্মণ সম্প্রদায়ের কথা বলছেন। ফলে যে সবরী বালিকার কথা আমরা পাচ্ছি, সেই সবরী বালিকার যে বর্ণনা এখানে কবি দিয়েছেন, তার যেন ময়ূরের পুচ্ছ, গলায় গুঞ্জা ফুলের মালা, উন্মত্ত সবর সবরীকে দেখে যেন বিহ্বল হয়ে পড়েছেন। সহজ সুন্দরী নাম নিজেই যেন তার ঘরণী, নানা তরুবর মুকুলিত তার মুকুলিত হলো গগনে ডাল লাগলো, একাকিনী সবরী কানে কুন্তল ধারণ করে এ বনে বসে আছে, রাত পোহাচ্ছে প্রেমের আশায় সে বসে আছে, মহা সুখের রাতকে সে কাটাচ্ছে। এই যে ছবি আমরা দেখছি, এর মধ্য দিয়ে কিন্তু একটা গভীর তত্ত্ব আছে। তিনি বলছেন যে টিলার ওপর আমার মানে সে বলছে যে সবরী বাস করছে একদম পাহাড়ের পর্বতের একদম চূড়াতে, সেই চূড়াতে বসে শুরুতেই তিনি দেখিয়েছেন দাম্পত্য সম্পর্কের একটা কথা, প্রেমের প্রসঙ্গ তিনি এনেছেন, মহাসুখ তত্ত্বের কথা বলছেন। সমান্তরালে তিনি এটাও দেখিয়ে দিচ্ছেন যে পর্বত সিংহ হচ্ছে মহাসুখের একটা আশ্রয়স্থল, অর্থাৎ সমাজের যে আরো যে সমস্যা, সমাজে যে আরো 5 জন তার থেকে নিজেকে সরিয়ে রেখে তারা বাস করছে একদম ওপরে, যে ওপর কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই মস্তকের কথা বলছে, মহাসুখের কথা বলছে। পর্বত এখানে হয়ে উঠেছে সাধকের দেহ, আর পর্বত শৃঙ্গ মহাসুখের আশ্রয়স্থল হয়ে উঠেছে, আর সেই আশ্রয়স্থলে বাস করছে কে না সবরী। সবরী হচ্ছে নৈরাত্যের যে দেবী, তিনি হচ্ছেন সবরী। সাধকের দেহ মধ্যস্থ উচ্চ শৃঙ্গে নানা শাখাতে সে বিচরণ করছে, নানা অলঙ্কারে তিনি ভূষিতা। আসলে নানাবিধ যে অলঙ্কার, নানাবিধ যে নৈরাত্যা, তাকে সরিয়ে রেখে কবি এগিয়ে আসতে বলছেন। এ কারণে সাধকের কাছে নৈরাত্তিক মিনতি বিষয়ের আনন্দে মত্ত হয়ে তিনি যেন নিজের সহজ সুন্দরীকে চিনে নিতে ভুলছেন না। এই নির্দেশ লাভের মধ্য দিয়ে সাধক নৈরাত্যাকে মিলিত হওয়ার কথা বলছেন। আলটিমেটলি কিন্তু যে কথাটা তিনি বলছেন সেটা হচ্ছে সাধক এই অবস্থায় উপনীত হতে চাচ্ছেন একদম মহাসুখ চক্রে। মহাসুখ চক্রের মধ্য দিয়েও কিন্তু সেই যে আবার জীবনের সমস্ত কিছু যেন সেখানেই রয়েছে, সেটা কিন্তু আমরা চর্যাপদের এই 28 নম্বর পদটা পড়লেই বুঝতে পারবো। চর্যাপদের পরবর্তী যে পদ, শেষ পদ 33 নম্বর পদ, যার কবি হচ্ছেন টেন্ডনপাত বা টেন্ডনপাত, তিনি যে পদটি লিখছেন সেই পদেতে আমরা পাচ্ছি যে তালত ঘর মোর নাহি বড় বেশি, হাড়িত ভাত নাহি নিতিয়া বেশি। ওই যে পদ আমরা আগেই আলোচনা করেছিলাম, তাল শব্দের অর্থ মহাসুখ চক্র, যেখানে সাধকের চিত্র সম্পূর্ণরূপে বাহ্য জ্ঞান রহিত হয়ে নিভৃতে অবস্থান করছে, আর প্রতিবেশী
চন্দ্র সূর্য রূপ যে সমস্ত পার্শ্বস্থ নরনারী আছে যারা, তাদের হাঁড়ি হচ্ছে সেখানেতে দেহভাণ্ড, ভাত হচ্ছে বোধিচিত্ত, অর্থাৎ হাঁড়ি তো ভাত নাহি, সেখানে আমাদের দেহ আছে কিন্তু বোধ নেই। নীতি আবেশী, নীতি প্রতি মুহূর্তে সেই প্রতিকূলতা আসছে, প্রতি মুহূর্তে সমস্যা আসছে, ফলে আমাদের যে বৌদ্ধিক বিকাশ সেই বিকাশ কিন্তু করছে না। সাংসারিক সংকীর্ণতা আমরা ত্যাগ করতে পারছি না, সাংসারিকতার মধ্য দিয়ে যেন আমরা বারবারে জড়িয়ে পড়ছি, নিজেকেও জড়িয়ে ফেলছি। সাধকের যে প্রবাসর শূন্যতা ক্রমশ বেড়ে চলছে, মহাসুখ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছি আমরা, অর্থাৎ মহাসুখের দিকে আমরা যে এগোনোর চেষ্টা করছি তিলে তিলে, সেখান থেকে যেন আমরা কোথাও যেন সরে আসছি, ফলে মহাসুখ থেকে আমরা উত্তীর্ণ হতে পারছি না। এই যে বোধ কিন্তু চর্যাপদের মধ্য দিয়ে আমরা পাচ্ছি, অর্থাৎ কবি বারবার বলছেন যে সমাজ সংসারের যে সমস্ত বন্ধন, এই বন্ধনকে অতিক্রম করে আমাদেরকে এগিয়ে আসতে হবে সাধনের দিকে, অর্থাৎ যে সাধনার মধ্য দিয়ে আমরা মহাসুখ চক্র লাভ করতে পারবো, সেটা যে কবি বলুক না কেন, কখনো চর্যাপদের ডেন্ডনপাত বলছেন, কখনো লুইপা বলছেন, কখনো বা কান্ন বলছেন, কিন্তু আলটিমেটলি তারা একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করেছেন, সেটা হচ্ছে সহজিয়া আনন্দ লাভ, অর্থাৎ সহজভাবে জীবনের আনন্দ লাভটাই তাদের কাছে অনেক বড় বিষয় বলে তারা মনে করেছেন। সব মিলিয়ে এই সমস্ত যে পদগুলো পাচ্ছি, তার বিষয়, ভাবনা, রূপ বৈচিত্র্য, চিত্রকল্প নির্মাণ আমাদের কাছে বিশেষভাবে গুরুত্বের দাবি রাখছে। প্রাগাধুনিক বাংলা সাহিত্যের এই যে ৪৬টি পদ, আজ দীর্ঘদিন হয়ে গেল এই ৪৬টি পদ নিয়েও কিন্তু আজ আমরা আলোচনা করে যাচ্ছি, অর্থাৎ শেষ হয়েও যেন না শেষ হওয়ার একটা যে ব্যঞ্জনা চর্যাপদের মধ্য দিয়েও আমরা পাই। চর্যাপদের যে সাধন তত্ত্ব, যে থিওরি, যেটা আমাদের কোনো না কোনো জায়গায় বাউল তত্ত্বের সঙ্গে মিলে যাচ্ছে, কখনো বা শাক্ত পদাবলীর যে সমস্ত ভাবনা আছে, শাক্ত পদের যে সমস্ত ভাবনা আছে তার সঙ্গে মিলে যাচ্ছে, অর্থাৎ চর্যাপদ আমাদের সহজ জীবনের কথা বলছে, কিন্তু বলছে যে ঢঙে, সেটা হচ্ছে থিওরিটিক তত্ত্বের মধ্য দিয়ে। পরবর্তী অংশ যেটা আসছে সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন যদি আমরা তার একদম আলোচনার সময়কাল দেখি, চর্যাপদ লেখার দীর্ঘদিন পরে শ্রীকৃষ্ণ কীর্তন পাওয়া যাচ্ছে। শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করছেন আমাদের বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ, যিনি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে সেটি প্রকাশ করছেন, এবং তিনি পাচ্ছেন একদম বিষ্ণুপুর অঞ্চলের কাকিল্লা নামক একটি গ্রামে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির গোয়াল ঘর থেকে একটি পুরাতন পুঁথি তিনি পাচ্ছেন। সেটা পরবর্তীকালে তিনি একটা গবেষণা করে শ্রীকৃষ্ণ কীর্তন প্রকাশ করছেন, তার সম্পাদনায় বইটির নাম দিচ্ছেন শ্রীকৃষ্ণ কীর্তন। এবং বড়ু চণ্ডীদাসের লেখা এই কাব্যটি খুব জনপ্রিয় একটি কাব্য, কারণ বড়ু চণ্ডীদাসকে নিয়ে বহু বিতর্ক আছে, বহু বিকৃতি করা হয়েছে চণ্ডীদাসের নামে। কোনো জায়গায় আমরা তাকে দ্বিজ চণ্ডীদাস পাচ্ছি, কোনো জায়গায় শুধু চণ্ডীদাস, কোনো জায়গায় আমরা বড়ু চণ্ডীদাস। তবে বড়ু চণ্ডীদাস একজন আলাদা একজন কবি, যিনি শ্রীকৃষ্ণ কীর্তন নামক একটি কাব্য লিখেছিলেন, যেই কাব্যের মূল আমরা তিনটে ক্যারেক্টারকে পাই, রাধা, কৃষ্ণ এবং বড়াই। রাধা কৃষ্ণের প্রেমকে পরিপূর্ণতা দেওয়ার জন্য বড়াই চরিত্র এসছে। কৃষ্ণের জন্ম কাহিনী, বাল্য কাহিনী, এইভাবে রাধা কৃষ্ণের প্রণয়কে সংঘটিত করে তোলার জন্য 13টি খণ্ড এখানে আছে। জন্মখণ্ড দিয়ে কাব্যের শুরু, এবং কাব্য শেষ হচ্ছে একদম রাধা বিরহ অংশে। ভাবতে অবাক লাগে এটাই যে 12টি খণ্ড একই রকম, 13 নম্বর খণ্ড যার নাম হচ্ছে রাধা বিরহ। এই যে বিরহ, রাধা বিরহ, অনেকে মনে করেন এটি প্রকৃত অংশ, অর্থাৎ মূল কবি যখন লিখছেন তার বহু পরে কোনো একজন কবি সেটাকে সংযোজন করেছেন, অর্থাৎ পরে কোনো এডিট করা হয়েছে বলে মনে করা হয়, ফলে এইটার নামকরণ রাধা বিরহ হয়েছে। এই রাধা বিরহটি কাব্যের সমাপ্তি। বড়ুচন্দ্র দাসের কৃতিত্ব নিয়ে আমরা বিশেষ কিছু আলোচনা করব না, কারণ তার মতন শব্দ ব্যবহার এবং রাধাকৃষ্ণ বড়াইয়ের মতন চরিত্রগুলোকে মানবীয় করে তোলা, রক্তমাংসের করে তোলা, এটা কিন্তু একজন কবি একজন দক্ষতার পরিচয় এটাই দেয়। তবে শ্রীকৃষ্ণ কীর্তনের বেশ কিছু নেগেটিভিটি আছে।
নেগেটিভ হচ্ছে প্রণয় কথা অনেক বেশি গুরুত্ব পেয়েছে বলে অনেকে মনে করেন। এখানে দেবদেবীর যে ভাবনা, সে ভাবনা নেই। এখানে বৈষ্ণব ভাবনার বিরুদ্ধে যেন কিছু কথা বড়ুচণ্ডী দাস বলেছেন। গ্রাম্যতা আছে, কারণ এখানকার শব্দ ব্যবহারের মধ্যে কোনো নাগরিক জনজীবনের প্রসঙ্গ নেই, ফলে গ্রাম্য প্রাণোচ্ছলতা কিন্তু সে অভাবকে পূর্ণ করে দিয়েছে। অর্থাৎ আর তিন হচ্ছে অশ্লীলতা, কারণ এখানে রাধা এবং কৃষ্ণের যে প্রেমের কথা বলছেন তিনি, যেখানে তিনি কোনো আর রাধা কৃষ্ণকে দেবতা স্থানীয় কোনো চরিত্র করে তোলেননি, রক্ত মাংসের বাস্তব চরিত্র করে নারী পুরুষের প্রেমকে এত খোলাখুলি ভাবে প্রকাশ করা, এত ওপেনলি সেটাকে এক্সপ্লোর করেছেন তিনি, যেটার জন্য বড়ুচণ্ডী দাস সম্পর্কে অনেক বিতর্ক আছে। রাধা কৃষ্ণের মিলন বর্ণনায় শব্দ ব্যবহারের ক্ষেত্রে অশ্লীলতার দায়ে অনেকেই তাকে দিয়েছেন। তবে আঙ্গিক নির্মাণের ক্ষেত্রে বড়ুচণ্ডী দাস খুব কৃতিত্বের অধিকারী। কাব্য নির্মাণ ক্ষেত্রে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে আখ্যান কাব্য বলা যেতে পারে। যে আখ্যান কাব্য আধুনিক যুগের অঙ্গলাল লিখেছিলেন, যে আখ্যান কাব্যের মূল বিশেষত্ব হচ্ছে গানের আকারে লেখা হলো, শুরু থেকে শেষ পর্যন্ত গল্প এগিয়ে চলে। এখানেও দেখা যাচ্ছে রাধা শ্রীকৃষ্ণের জন্ম, রাধার জন্ম প্রসঙ্গ দিয়ে শুরু, এবং একদম লাস্টে রাধাকে ছেড়ে যখন কৃষ্ণ চলে যাচ্ছেন, ফলে রাধা একাকী রাধার যে হৃদয়ের যে আকুতি, সেই আকুতির ছবিও কিন্তু আমরা এখানে পাচ্ছি। এই অংশের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এটাই যে রাধা বিরহ অংশটি শ্রীকৃষ্ণ কীর্তনের প্রক্ষিপ্ত অংশ কিনা বিচার করো। এই অংশটি বিক্ষিপ্ত বা প্রক্ষিপ্ত এই কারণেই, প্রথমত হচ্ছে প্রত্যেকটা খণ্ডের খণ্ড নাম আছে, জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, হার খণ্ড, ছত্রখণ্ড, কালীয়দমন খণ্ড, প্রত্যেকটা খণ্ড আছে, কিন্তু রাধা বিরহ এক্সেপশনাল কেন? এর কোনো খণ্ড নেই, বিরহ দিয়ে শেষ হচ্ছে, রাধা বিরহ। শ্রীকৃষ্ণ কীর্তনের যে আগাগোড়া যে গল্প বলার ধরন যে এগিয়ে চলছে রাধা বিরহের মধ্য দিয়ে, তার ভাবনাটা কোথাও যেন পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ কোথাও যেন একটা ছেদ পড়েছে, ফলে মনে করা হয় এটা পরে কেউ লিখেছেন। রাধা বিরহের যে ওই যে কালানুক্রমিক যে আলোচনা, সেই কালানুক্রমিক আলোচনার মধ্যেও একটা ছেদ পড়েছে। রাধা বিরহের মধ্যে অনেক আধুনিকতা পাওয়া যায়, যেটা মধ্যযুগে দাঁড়িয়ে একজন কবির পক্ষে লেখা সহজ ছিল না। আমি বলছি না সম্ভব নয়, তবে সহজ ছিল না, কারণ তারপরে কবিরা কিন্তু তাদের গীতি কবিতার ভাবকে এনেছেন, একটা গানের রঙকে এনেছেন, স্বতঃস্ফূর্তভাবে নিজের মনের ভাবনাকে প্রকাশ করেছেন। এখানেও রাধা যেন তার নিজের মনের দুঃখ অনুভূতিগুলোকে সরলভাবে তারা প্রকাশ করছেন। ফলে রাধা বিরহ, রাধার অন্তরের আকুতি সময় থেকে এগিয়ে এই কারণেই রাধা বিরহ, কারণ রাধা বিরহের মধ্যে আমরা একটি নারী চরিত্রের কথা পাই যার নাম রাধা। সে তার মনের দুঃখের কথাকে বলছেন। কৃষ্ণ চলে যাওয়ার ফলে রাধার মনের যে অবস্থা কিরকম হয়, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় দাঁড়িয়েও যে রাধার মতন একজন নারীর কথা গুরুত্ব পাচ্ছে, এটাও আমাদের অনেক সময় মনে করিয়ে দেয় যে এটাও যেন একটা প্রক্ষিপ্ত অংশ। এই কারণেই রাধার বয়স বাড়ছে, দানখণ্ডে রাধার যে বয়স ছিল পরে তার বাড়ছে, বানখণ্ডে তার বাড়ছে, অর্থাৎ রাধার যে এজ, সেই এজ এগিয়ে যাচ্ছে, কিন্তু রাধার বয়স সম্পর্কিত কোনো বিষয় কিন্তু রাধা বিরহ অংশে দিচ্ছে না, ফলে কোথাও যেন থেমে গেছে মনে করা হয়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা যে একজন ছিলেন না অনেকজন মিলে লিখেছিলেন, সেটাতেও আমাদের একটা বড় রকম কোশ্চেন চিহ্ন আছে, কারণ তার বিষয় হচ্ছে স্টাইল, লেখার যে ধরন, লেখার ধরনের মতো বিশেষত্ব আছে। প্রথম 12টি খণ্ডের যে ধরন বা যে ঢঙে লেখা, রাধা বিরহ কিন্তু তার থেকে আলাদা। যদি বড়ুচণ্ডী দাস এই কাহিনী কাব্য লিখে থাকেন, তাহলে কাব্যের শেষ পর্যায়ে এসে তিনি কেন অন্য রীতি ব্যবহার করবেন, এটা কিন্তু আমাদের খুব ভাবনা জাগায়। তাই আমরা অনেকেই মনে করি যে এটা বড়ুচণ্ডী দাসের লেখা নয়, কারণ রীতিগত একটা তারতম্য লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এর নাম বিরহ খণ্ড দিতে পারতেন, তিনি শুধু রাধা বিরহ রেখে দিলেন কেন? এই নিয়ে কিন্তু আলোচনার বাংলা সাহিত্যে দীর্ঘ ঘটেছে, যদিও এই আলোচনার কোনো সিদ্ধান্ত আমরা এসে পৌঁছাতে পারিনি। তবে রাধা বিরহ অংশকে প্রক্ষিপ্ত অংশ বলা হয়, এবং প্রক্ষিপ্ত অংশ হিসেবে এটার গ্রহণযোগ্যতা আছে, এ কথা আমাদের মানতে হবে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কেন আমরা পড়বো, যেমন চর্যাপদ আমরা আলোচনা করেছিলাম, এর কাব্য মূল্য কোথায়, এর গুরুত্বটা কোথায়। শ্রীকৃষ্ণ কীর্তনের যদি ঐতিহাসিক গুরুত্ব আমরা আলোচনা করি,
তাহলে প্রশ্ন আসতেই পারে 5 নম্বরের ক্ষেত্রে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব আলোচনা করো বা ঐতিহাসিক গুরুত্বটা কোথায়, ইতিহাসের নিরিখে আমরা কেন এটাকে আমরা আজকে 2024 সালে এসে পাঠ করব এই কারণেই শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন। আমরা কিন্তু চর্যাপদকে পেয়েছিলাম প্রাচীন বাংলার প্রথম নিদর্শন, আর শ্রীকৃষ্ণ কীর্তন কিন্তু মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন হিসেবে আমরা পাচ্ছি, যদিও সেটাকে আমরা আদি মধ্যযুগ বলছি। অর্থাৎ আদি মধ্যযুগের শ্রীকৃষ্ণ কীর্তনই একমাত্র কাব্য যেটার আমরা নিদর্শন পাচ্ছি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে যারা বৈষ্ণবীয় ভাবনা আসছে, তারপরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৈষ্ণব পদাবলী লেখা শুরু হচ্ছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ পদ যদি আমরা নিয়ে আসি, সেটা হচ্ছে রাধা বিরহ, শেষ যে খণ্ড, সেটাকে যদি আমরা রাধা বিরহ আলোচনা করি, তাহলেও দেখতে পাবো যে সেখানে রাধার যে দুঃখ আকুতি সেটা কিন্তু এখানে গুরুত্ব পাচ্ছে। এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডের রেশ কিন্তু সমগ্র মধ্যযুগে ছড়িয়ে গেছে। সেখানে কবিরা কিন্তু এই ভাবনাতেই কিন্তু কবিতা লিখে গেছেন। সেখানে কবিতার মধ্যেও কিন্তু একটা গীতি কবিতার ছাপ পাওয়া যায়। অর্থাৎ কোথাও না কোথাও যেন শ্রীকৃষ্ণ কীর্তনের ভাবনা বদলে যাচ্ছে, পরিবর্তিত হচ্ছে মধ্যযুগের আরেকটি গুরুত্বপূর্ণ শাখা, যেটাকে আমরা বৈষ্ণব পদাবলী বলি, তার মধ্য দিয়ে। তাই শ্রীকৃষ্ণ কীর্তনের দান খণ্ড, নৌকা খণ্ডের গুরুত্ব বাংলা সাহিত্যে ছিল। এ বিষয়ে অসিত বন্দ্যোপাধ্যায় বলছেন যে চণ্ডীদাসের, গুরু চণ্ডীদাসের এই কাব্যই কিন্তু আমাদের কাছে সব থেকে প্রাচীন। বৈষ্ণব সমাজে দান ও নৌকা লীলার একটি বিশেষ প্রসিদ্ধি কিন্তু আমরা পৌরাণিক সাহিত্যে পাচ্ছি। ফলে চণ্ডীদাসের সমস্যার ঊর্ধ্বে উঠে গিয়েও যদি আমরা শ্রীকৃষ্ণ কীর্তন আলোচনা করি, তাহলে দেখতে পাবো যে এটির একটি বাংলা সাহিত্যিক নিদর্শন আছে। অর্থাৎ বাংলা সাহিত্যের ক্ষেত্রেও কিন্তু এটি নিদর্শন খুব গুরুত্বপূর্ণ। ওই সময়ের শব্দ, ওই সময়ের ভাষা ব্যবহার, ছন্দ, রীতিনীতি এবং সর্বোপরি সমাজের ছবি কিন্তু আমরা শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্যে দিয়ে পাচ্ছি। শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য যেটা আমি বলছিলাম, যে এই সময়ে আদি মধ্যযুগের ভাষার নিদর্শনটা কেমন, আমরা আজকে পয়েন্ট করে নিচ্ছি ভাষাতত্ত্বের ব্যাপারে, কিন্তু কেমন ছিল তার যে প্রত্যেকটা উদাহরণ নেওয়া হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে। ফলে শ্রীকৃষ্ণ কীর্তন যদি না থাকতো, তাহলে আদি মধ্যযুগের বাংলার কোনো নিদর্শন আমরা পেতাম না, এবং আদি মধ্যযুগের বাংলার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আমরা আলোচনা করতে পারতাম না। বাংলার ভাষার যে পূর্ণাঙ্গ ইতিহাস আজকে আমরা আলোচনা করছি, শ্রীকৃষ্ণ কীর্তনের ক্ষেত্রে কিন্তু আমরা সেই ভাষাতাত্ত্বিক নিদর্শনকে বারবার তুলে আনছি। সামাজিক বিভিন্ন প্রসঙ্গ আছে। ত্রয়োদশ চতুর্দশ শতকের যে বাংলার ছবি শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্য দিয়ে আমরা পাই। আমরা জানি যে সাহিত্য সমাজের দর্পণ, সেই সময়ের যে গ্রাম বাংলার জীবন কেমন ছিল, সেই সময়ের নদীর ধারের গ্রামীণ যে বর্ণনা শ্রীকৃষ্ণ কীর্তনে পাই, নৌকার যে বর্ণনা আমরা পাই, যোগাযোগ ব্যবস্থার একটি মাধ্যম, এপারের থেকে ওপারের, তার কথা আমরা পাচ্ছি। সেখানকার খাদ্যাভ্যাস বৃদ্ধির কথা পাচ্ছি, ফুল ফল প্রভৃতি প্রসঙ্গ পাচ্ছি। অর্থাৎ যে বাঙালি জীবন গুরু চণ্ডীদাস নির্মাণ করেছেন শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্য দিয়ে, তার ছবি আমরা এখানে পাচ্ছি, যেটা আমাদের সমাজের ছবিকে অনেক বেশি ভাবে প্রকটিত করছে। আর যেটা পাচ্ছি সেটা হচ্ছে ধর্মতত্ত্ব, কারণ সেখানেতে শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্য দিয়ে আমরা যে শ্রীকৃষ্ণের মানব সত্তা থেকে ভগবান সত্তার যে বিষয়, যে কৃষ্ণ প্রাণগত হবার যে থিওরি, সেই ছবি আমরা পাবো, যেটা আমরা পরবর্তীকালে আরো বেশি ভাবে পাবো বৈষ্ণব সাহিত্যের শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত গ্রন্থে। বৈষ্ণব ধর্মের যে বিভিন্ন তত্ত্বকে গুরুত্ব দিয়ে লেখা এই জীবনী কাব্যের মধ্যে দিয়ে পাবো। ফলে সাহিত্যগত দিক দিয়ে হোক বা ভাষাগত দিক দিয়ে হোক, সমাজগত হোক বা ধর্মগত হোক, যে দিক দিয়ে হোক না কেন, আজকের এই 2024 সালে দাঁড়িয়েও শ্রীকৃষ্ণ কীর্তন বাংলাদেশ তথা বাংলা সাহিত্যের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ নিদর্শন, এবং এর ইতিহাস মূল্য অনস্বীকার্য। এটা কিন্তু আমরা আলোচনা করতেই পারি। শ্রীকৃষ্ণ কীর্তনে আমরা বলেছিলাম যে চরিত্র, যে চরিত্রগুলোর মধ্যে আমরা 3টে চরিত্র পাচ্ছি, রাধা, কৃষ্ণ এবং বড়াই। রাধা, কৃষ্ণ এবং বড়াই, 3টে চরিত্রকে পাচ্ছি। বড়াই হচ্ছে রাধা এবং কৃষ্ণের প্রেমকে পরিপূর্ণতা দান করছেন যে বৃদ্ধা চরিত্র, দ্যুতির যিনি কাজ করেছেন।
কোনো কোনো সময় তিনি চতুরতা দেখিয়েছেন, কোনো কোনো জায়গায় তিনি রাধার মনে কৃষ্ণ সম্পর্কে প্রেম ভাবকে জাগিয়েছেন, বা রাধার বর্ণনা কৃষ্ণের কাছে পড়ে কৃষ্ণের মনে রাধা সম্পর্কে একটা প্রেম ভাবনা জাগিয়ে তুলেছেন। সেই বড়াইয়ের ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ। সর্বোপরি বাংলা সাহিত্যে শ্রীকৃষ্ণ কীর্তন খুব গুরুত্বপূর্ণ একটি কাব্য। এই কাব্যের অনেক নেগেটিভিটি আছে, এই কাব্য নিয়ে অনেক বিতর্ক আছে, আদিমতা আছে এই কাব্যের মধ্যে, কিন্তু এই কাব্যের মধ্যে একটা খুব সুন্দর গীতিময়তা আছে। এই কাব্যের মধ্যে একটা গানের একটা রেশ কিন্তু আমরা শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্যে দিয়ে পাই। রাধা, কৃষ্ণ এবং বড়াই চরিত্রগুলি পৌরাণিকতার যে খোলস সেটা ছাড়িয়ে দিয়েছে, যেন মধ্যযুগের দেববাদের বিপরীতে দাঁড়িয়ে যেন পটু চণ্ডীদাস কোথাও যেন একটা মানবতাবাদের কথা বলতে চেয়েছেন, মানুষের কথা বলতে চেয়েছেন। দেহ চেতনার লোলুপতা, প্রেম, এই সমস্ত গুলোর মধ্য দিয়ে প্রত্যেকটা পর্যায়কে তিনি তুলে ধরেছেন। অর্থাৎ যেগুলো আমাদের সেই বৈষ্ণব পদাবলী পূর্বরাগ, অভিসার, অনুরাগ, আক্ষেপ অনুরাগ বা মাধুর্যের কথা বলছে, একদম পরবর্তী পর্যায়ে শেষ পর্যায়ে যদি আমরা দেখি সেখানে রাধা বিরহ যেন মাথুর ভাব সম্মিলন, যেন সেই বিদ্যাপতির পদ্ম যেন আমাদের মনে করিয়ে দিচ্ছে। ফলেতে বস্তুত যেটা দাঁড়াচ্ছে যে বৈষ্ণব পদাবলীর যে প্রেম অনেকগুলো অধ্যায়ের মধ্যে বিভক্ত হচ্ছে। আমরা যখন পাঠ করি পূর্বরাগ, অভিসার, অনুরাগ, মান, আক্ষেপ অনুরাগ, এই যে পর্যায়, ওইটাকে যেন কোথাও যেন আখ্যানের ঢঙে পটু চণ্ডীদাস দেখিয়ে দিয়েছেন। ফলে প্রেম যেটাতে প্রথম থেকেই বাঁধা ছিল একটা চড়া সুরে, সেখানে কৃষ্ণের ঐশ্বর্য, রাধার প্রীতি, এগুলো সমস্তটাই অকৃত্রিম হয়ে উঠেছে। ভাবের দিক থেকে যদি আমরা শ্রীকৃষ্ণ কীর্তনকে বিচার করি, তাহলে এই কাব্যটার জনপ্রিয়তাটা বাড়িয়ে দিয়েছে কোথাও যেন তার প্রক্ষিপ্ত অংশ রাধা বিরহ। ফলে শ্রীকৃষ্ণ কীর্তনের কাব্য পাঠ বা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কে যে ভাবনা আমরা এতদিন পর্যন্ত নিয়েছিলাম, সেই ভাবনার রেশকে আমাদের আরো বাড়িয়ে নিতে হবে আজকের এই সিসিবিজি 5 পেপারের এই অংশে। আলোচনার শ্রীকৃষ্ণ কীর্তন এখানে শেষ করছি, কিন্তু যে জায়গাটা আমি রিপিট করব সেটা হচ্ছে এই অংশ থেকে যে প্রশ্ন আসার সম্ভাবনা থাকবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে চর্যার ঐতিহাসিক গুরুত্ব কোথায়, যেগুলো আমি পয়েন্ট বললাম। চর্যার সমাজ বর্ণনা বা সমাজচিত্র চর্যার মধ্যে কিভাবে ফুটে উঠেছে চর্যাপদের মধ্যে সেটা, ঠিক তেমনি চর্যার গুরুত্বপূর্ণ কয়েকটি পদ আমরা যেটা বললাম, 1 নম্বর পদ, 28 নম্বর পদ, 33 নম্বর পদ, এই পদগুলো নিয়ে লাইন তুলেও কিন্তু 5 নম্বরের প্রশ্ন আসতে পারে। লাইন তুলেও দিতে পারে, ক্লিয়ারলি বলে দিতে পারে, লাইন তুলে প্রশ্ন আসতে পারে। কা তরু বড় পঞ্চবিধ আলো পদ্মী রচয়িতাকে, কত সংখ্যক পদ, পদ্মীর কাব্য সৌন্দর্য ব্যাখ্যা করো, এরকম জাতীয় প্রশ্ন আসতে পারে। আরেকটি প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তনের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তনের প্রক্ষিপ্ত অংশ কি রাধা বিরহ, বা রাধা বিরহ কি প্রক্ষিপ্ত খণ্ড বলা যায় বা অংশ বলা যায়, এই বিষয়ে তোমার মতামত আলোচনা করো। আর শ্রীকৃষ্ণ কীর্তনের কাব্যমূল্য প্রশ্ন আসতে পারে। শ্রীকৃষ্ণ কীর্তনের সমাজচিত্রও কিন্তু আমাদের দেখে রাখতে হবে। এই কয়েকটি প্রশ্ন কিন্তু এখান থেকে যেগুলো বললাম, এগুলো তোমরা একটু চোখ বুলিয়ে রাখো। তোমাদের নোটস তোমরা ইতিমধ্যে পেয়ে গেছো, সেই নোটসের সাথে মিলিয়ে তোমরা এই ক্লাসটাকে আরেকবার দরকার হলে প্রয়োজন হলে শোনো। তোমাদের এই ক্লাসটি সুবিধাই হবে বলে আমার মনে হয়। আমি আবারও রিপিট করছি, 2, 5, 10 নম্বরের প্রশ্ন কিন্তু এই জায়গা থেকে থাকবে। বিগত সেমিস্টারে যেমন তোমাদের হয়েছে ঠিক তেমনি প্রাগাধনিক বাংলা সাহিত্যের এই পেপারের ক্ষেত্রে 2, 5, 10 থাকবে। এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন দুটো খুব জেনে রাখতেই হবে। কয়েকটা বিষয়, চর্যাগীতি কত সালে লেখা, চর্যাপদ কে আবিষ্কার করেছিলেন, কোথাও সেটা আবিষ্কার করেছিলেন, এর কবি সংখ্যা কতগুলো, কতগুলি পদ আছে, কি রকম ভাষা, বেসিক ইনফরমেশন। তোমাদের যে পদ আছে 5টি, 1, 5, 6, 28 এবং 33, এই পদগুলি কার কার লেখা, এখান থেকেও কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে। একটা লাইন তুলে দিল পদের, বলতে পারে এটি কার লেখা পদ, কত সংখ্যক পদ, 2 নম্বর, সঠিক লিখলে 2 এ 2 পাবে। আর শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে যেটা বেসিক ইনফরমেশন নিতে হবে, এই কাব্যটি কত সালে লেখা হয়েছিল, কে লিখেছিলেন, কোথা থেকে আবিষ্কার করা হয়, কে আবিষ্কার করেছিলেন, প্রকাশিত হয় কোথা থেকে, খণ্ডগুলোর নাম কি, কতগুলি খণ্ড আছে, আর প্রক্ষিপ্ত অংশ কোনটাকে বলা হয়,
সেটা হচ্ছে রাধা বিরহকে কেন বলা হয়, এই জায়গাটা কিন্তু বড় প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। এইভাবে আজকের আমরা ক্লাসটি তোমাদের জন্য যে আয়োজন করা হয়েছিল গেটওয়ে অফ ফিউচার ইনস্টিটিউটের তরফ থেকে, সেই ক্লাস কিন্তু আজকে এখানে শেষ করছি। প্রত্যেকে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।